শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে কট খাওয়া শুরু করছে। এদিকে এবার শেখ হাসিনার ফাঁদে পা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ভয়াবহ ষড়যন্ত্র করে শেখ হাসিনা সফল হওয়ার পথে। অন্যদিকে সারা দেশ আবারও উত্তাল হয়েছে, গৃহযুদ্ধ থেকে কঠিন পরিস্থিতি চলতেছে। অন্যদিকে সেনাপ্রধানও একটি কঠিন পদক্ষেপ নেন, সেটাতেই ঘুরে যায় দেশের ক্ষমতার চাকা। একে বলা হয় ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠান্ডা মাথার খেলোয়াড় আছে আমাদের দেশে, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠান্ডা মাথার খেলোয়াড়। কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে করে এই প্রবাদ নিছকই প্রবাদ হয়ে থেকে গিয়েছে। তা না হলে কেউ ভরা বাজারে মাইক নিয়ে ঘোষণা করতে পারে না যে রমজানে 1 মাস ধরে দুপুরের দোকান বন্ধ রাখতে হবে কিংবা হিন্দুদের রোজা রাখতে হবে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কঠোর কেন হলেন, নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না। নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, সেখানে তাদের মূল টার্গেট সেনাবাহিনী, তারপরেই উঠে আসছে আইএসআই এর নাম এবং তার পাশাপাশি শেখ হাসিনা তিনি আবারও বিস্ফোরক বার্তা দিলেন, আবারও হুঁশিয়ারি এবং আবারও দেশে ফেরা দৃঢ় প্রতিজ্ঞা দিলেন। তবে এই বার্তার মাধ্যমে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, যখন এখন আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের, এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। আমিও চাই যে ইটস টাইম টু অ্যাকশন। আর গুনে গুনে মাত্র 2 দিন এর জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে। রাইজিং গ্যাংস্টার কান্ট্রি হচ্ছে যেটা দরকার, কারণ মাইরের উপর ওষুধ নাই, এই থিওরি এখন থেকে আনতে হবে। আসলে কিন্তু বানাই ফেলছে, খেলাটা কিন্তু এটাই। হ্যাঁ, এখন সেই খেলা খেলতে গিয়ে নিজেই তুপের মুখে পড়লেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে, বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্রের ফাঁদে। এখন কি হয়েছে, সেই ফাঁদে অনেকেই পা দিয়েছে, অনেকেই পড়েছে। গাইজ, আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, রাজপথ উত্তাল, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই, ধর্ষণ সবকিছু হচ্ছে বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। গাইজ, ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলো দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং শেখ হাসিনা সফল হয়ে সে নেক্সট পদক্ষেপটি কি নিবে এবং তার পদক্ষেপে বাংলাদেশের উপর কি প্রভাব পড়ে। আসুন দর্শক, সেই নিউজগুলোর বাকি অংশগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এরই মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে, এটা অস্বীকারের সুযোগ নাই। চুরিও করছেন, বাটপারিও হয়েছে, উন্নয়নও হয়েছে। এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খাত, সোশ্যাল মিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট, সেলফোন। আপনি যদি ধরেন 5ই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক, ইউটিউব। কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছাইরা দিছে, আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি, কেউ রাজপথে নেমে গেছে, এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন। এখন এই যে শেখ হাসিনার রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে, বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে। আজকে জামাতের 4 নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, বৃষ্টির মতন উড়াধুরা 10 সেকেন্ডের মধ্যে 200-400 কিল দিয়ে ফেলছে, মাইরা সমান করে ফেলছে, তাও খোদ ইউএনও অফিসেই। ঘটনার প্রেক্ষাপট পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে। ঘটনার প্রেক্ষাপট কি, ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে গতকালকে বিকাল 3:30টার দিকে একটি কাজে জামাতের 4 জন নেতা ইউএনও অফিসে যান। ইউএনও ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর কাছে যান। এখন ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন।
তো বিএনপির নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউএনের কাছে জানতে চান, এবং ইউএনের রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপির নেতারা। তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউএনের কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডাইকাই না দল পাকায়। এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ 30-40 জন ইউএনের কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি, থাবর, চটকানা যা আছে গণহারে মারে। উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএনের দিকেও তেড়ে আসেন। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশো নেতা কর্মী নিয়ে ইউএনএ কার্যালয়ে যান, ঘটনার প্রতিবাদ জানান। সুজানগর জেলা আমির যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন। এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের 4 জনকে সেখানে বিএনপির নেতারা বেধড়ক পেটান। ইউএনওকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন। তার অভিযোগ 5ই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী, চাঁদাবাজির গডফাদার হয়েছে। অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, চুরি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মুজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আছেন কখন বহিষ্কার হবেন। দেখেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তু দৃশ্যত বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও, আহ্বান জানালেও, ব্যবস্থা নিলেও একদম গ্রাম পর্যায়ে থাকা, ইউনিয়ন পর্যায়ে থাকা, উপজেলা পর্যায়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছে 17 বছরের যে ক্ষুধা, এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা, এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ, এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ, সে ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া। মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন, দলের বদনাম হবে, মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম। অথবা দুজনেই মুদ্রার এই পিঠ ওই পিঠ, নতুন কিছু চাই। তারেক রহমান কিন্তু এটা প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না, লুটপাট করা যাবে না, 5ই আগস্ট থেকে শিক্ষা নেন। কিন্তু কার শিক্ষা কে নেয়? আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন, আছে কোনো নমুনা? ক্ষমতায় যায় নাই, থানা কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে। আর থানা পুলিশও কেমন যেন বিএনপি ক্ষমতায় যাবে চিন্তা করে জিহুজুর করে। বাট এটা ব্যাড একটা ইফেক্ট নিয়ে আসবে। শেখ হাসিনা চলে গেছেন, পাতা ফাঁদ কিন্তু রেখা গেছেন, যেটাতে তিনিই গলায় দড়ি পড়ছিলেন, বিএনপিও পড়বে, মনে রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না, উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল। এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও, মন্তব্য, বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আদতে কি তাই? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2 জন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় 6, 7, 8 মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো, জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে, সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন, তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষের কিছু নয়। সেটাকে আপনারা কি কারণে
বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন। এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক, তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন, এটাই উনিও নতুন, এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না। সেটাই তো বাস্তবতা। উনি তো রাজনীতি করতেন না, উনি তো একজন সজ্জন, সামাজিক, শিক্ষিত, ভদ্রমার্জিত মানুষ, তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই 5-7 মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব, জুলাই বিপ্লব হয়েছে, সব ধ্বংস করে ফেলতো যদি ইউনূস সাহেব দায়িত্বে না থাকতেন। যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে আজকের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইউনূস সাহেবকে সাহায্য করছে, তার পাশে দাঁড়াচ্ছে, বা তাকে নিয়ে অন্তত পক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না। বহুত প্রপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল, ইউনূস সাহেব শেষ হয়ে যাবে, আমেরিকান নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে, আজ হবে কাল হবে। কিছুই হলো না। ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে, ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। আজ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে, সেটা দোষের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে, আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না। আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন। এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইউনূস সাহেবকে দুর্বল মনে করবেন, সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান, কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। বাংলাদেশে এখনো যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কতদিন রাখতে চান, আমি নির্দ্বিধায় বলতে পারি 70 থেকে 80% এখনো মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন থাকুক, তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে দেখ, তারপরে ইউনূস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক। জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন পর্যন্ত চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন, ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন। এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে, তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন, সেটা আমিও প্রত্যাশা করি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শক্তিশালী না হয়, পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে, দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে। বরং আমি তো মনে করি ইউনূস সাহেবকে আরো কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ, আমেরিকা, কানাডা নয়, এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত। আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর একরকম, এটা তো হতে পারে না। এখন যারা ইউনূস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন, সেটা খুবই অন্যায়। সেনাবাহিনী কি বলেছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, তো বিপন্ন হতে পারে, এটা তো বাস্তব। আজকে যদি আমরা অনৈক্য করি, আমরা যদি বিভাজন করি, তাহলে তো বিপন্ন হতেই পারে। সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য সঠিক, তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক, কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি। আমরা আমাদের জায়গা থেকে
সমন্বয় করতে চাচ্ছি না। আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক, সেটা আমরা চাচ্ছি না প্রিয় সহযোদ্ধা ভাইরা। সে কারণে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরও কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে। এবং সেটা তাকে তৈরি করে দিয়েছি আমরা, কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই। সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি, ভদ্রতা দেখাতে পারিনি, যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে। আমরা একদিকে তার সাথে বসছি, তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি, তার বিরুদ্ধেই কথা বলছি। তো এই জিনিসটা কি একদিন করবেন, 2 দিন করবেন, 10 দিন পর্যন্ত চলমান রাখলে সে জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন? নিশ্চয়ই না। যে কোটার বিরোধিতা থেকে এত এত রক্ত, এত এত প্রাণ, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে সরকারের সরকার প্রথম এক দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে আবারও সেই কোটা মহা সমারোহে ফিরে এসেছে। এখন সব জায়গাতেই কোটা পদ্ধতি, শুধু সব জায়গাতে নয়, নতুন নতুন কোটা পদ্ধতি আসছে। এই পর্যন্ত কোথায় কোথায় কোটা বহাল করা হয়েছে সে বিষয়ে বলবো, তার আগে আপডেটটা একটু জানিয়ে রাখি। এখন মাধ্যমিক বিদ্যালয়তেও ভর্তির ক্ষেত্রে কোটা এসেছে নতুন করে। কেমন? হয়তো অনেকেই জেনেছেন, গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5% মধ্যে জুলাই গণ আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। অর্থাৎ এখন এককভাবে আর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা খাই দায় করতে পারবে না। এই খাই দায়ের অংশীদার হবে জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা। ভালো কথা। অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতেই সরকারি চাকরিতে সেগুলো একেবারে হয়ে গেছে, আর জুলাই কোটা ইন করছে। এবং এর মূলত 2টি উদ্দেশ্য। একটি হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিশেষ বিশেষ সহযোগিতা দেওয়া, বিশেষ বিশেষ পুরস্কারে ভূষিত করা, তাতে কোনো আমাদের আপত্তি নেই। তার চেয়েও বড় ভয়ঙ্কর হচ্ছে মুক্তিযোদ্ধা সংক্রান্ত যা কিছু আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এইগুলোকে সবকিছু ঢুকিয়ে এই গৌরবগুলো আরো সমুজ্জ্বল করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দান করা। এটি তো স্পষ্ট বিষয় হচ্ছে যে এই 6.5 মাসের মধ্যে কোথায় কোথায় কোটা পদ্ধতি নতুন করে ফিরে এসেছে অথবা নতুন সংযোজিত হয়েছে আপনারা অনেকেই জানেন। তারপরে যদি হিসাবগুলো একটু দিই, এখন পর্যন্ত যতটুকু আমি জানি তা হচ্ছে, প্রথমেই আমরা জানি যে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো তার উপদেষ্টা পরিষদে কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে অন্তর্ভুক্ত করা হলো। একজন পদত্যাগ করেছেন বিশেষ কারণে, বিশেষ কৌশলের অংশ হিসেবে নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়কের পদে গেছেন। এরপরে যে কমিশনগুলো গঠিত হলো সরকারের, যে নানান বিষয়ে সংস্কার বিষয়ক কমিশন, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এরকম যে কমিশনগুলো হচ্ছে তার সব জায়গাতেই ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে কোটার ভিত্তিতে একজন করে সদস্য নিয়োগ দেওয়া হলো। এর সাথে গত 27 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম জানালেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এই অগ্রাধিকারের বিষয়টি তো ছিল মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে। তাই নিয়েই তো এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, একটা অভ্যুত্থানের জন্ম হয়ে গেল। সেই জায়গায় আবার নতুন করে বলা হচ্ছে সরকারি এবং আধা সরকারি চাকরিতে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এখন নিহতদের পরিবার বা সরকারের ভাষ্য অনুযায়ী শহীদদের পরিবার এককালীন 30 লাখ টাকা পাবেন, প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন, আর্থিক সহায়তা পান, সমস্যা নেই। আহতরাও পাবেন, তাদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, সমস্যা নেই তো, তাতেও সমস্যা নেই। কিন্তু এই সব কিছু আবার কোথায় ঢুকানো হয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দিলে কি হতো? কোনো সমস্যা ছিল না, দিতে হয়। এখানে জোর করে আমরা 71-এর উপরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে যাব।
খুব সুকৌশলে সূক্ষ্মভাবে ম্যাটিকুলাস প্ল্যানে ৭১কে প্ল্যান করা হবে। এ কথাগুলো বলে আসছি, কিন্তু শোনে না তো কেউ, শোনার কেউ নেই, অথবা খুব আওয়াজ উচ্চারণের মতো কেউ নেই এখন এই মুহূর্তে বাংলাদেশে। এরপর আমরা কি দেখলাম, বা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি বললেন যে, তার কথাগুলো এরকম: জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, বৈষম্য বিষয়টা বোঝা যাচ্ছে তো। এখন আর কেউ কোটার বিরুদ্ধে আওয়াজ তুলবে না, এখন আর কোটার বিরুদ্ধে কেউ সংগ্রাম করবে না, বিপ্লব করবে না নিশ্চিতভাবে আমরা জানি। মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠছে, ভিতরে ভিতরে বিক্ষোভগুলো জ্বলছে, যেরকম ভাবে বিক্ষোভের দানা বেঁধেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এই বিক্ষোভগুলো কিন্তু এমনিতে দমে যাবে না, এইগুলো কিন্তু তুষের আগুনের মতন ভিতরে ভিতরে জ্বলছে, এটা আমরা সবাই বুঝতে পারছি না। এবং প্রতিবাদের প্রথম উচ্চারণ আমরা দেখলাম, কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে বলেছেন। এখন এসে গত মঙ্গলবার বা সোমবারই গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ তার একটা প্রেস কনফারেন্স করেছে, যখন মাধ্যমিক বিদ্যালয়ে কোটা পদ্ধতিতে জুলাই আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সুবিধার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা হলো, সেখানে ছাত্র অধিকার পরিষদ বলছে সংবাদ সম্মেলন করে, অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা থাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% কোটা ব্যবস্থা বা এটি অবতারণা করা হয়েছে। তারা বলছে এই সংবাদ সম্মেলনে, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকার, এবং এগুলো আড়াল করতে নতুন নতুন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। না, আমি এর সঙ্গে একমত নই। শুধুমাত্র এই ব্যর্থতাগুলো আড়াল করতেই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না, এটা খুব সুকৌশলে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে এর আগেও বলেছি। এবং সরকার টিকে আছে এই আবেগকে পুঁজি করে, যেমন আওয়ামী লীগ ব্যবসা করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে। মুক্তিযুদ্ধটাও তো অনেক বড় একটি বিষয়, নিঃসন্দেহে। জুলাই অভ্যুত্থানকে আমরা ছোট করতে চাই না, কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানকে তুলনা করা এটা ধৃষ্টতা। যাই হোক, আওয়ামী লীগ ব্যবসা করেছিল, পুঁজি করেছিল। মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, মানে যখন এখনো আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের, এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই শাপলাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য, কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না। কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের যে ভাইরা জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই ভাইদের ডিএনএ যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে, এটার প্রসেসিং এ কিছুটা সময় লাগে, এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এই স্যাম্পল আমরা পাই, আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ
কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে, এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও বুঝছে না আসলে নতুন কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি, এই দলটার সাথে বিএনপি এবং জামায়াত দুই দলই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন। মানব জমিনের প্রতিবেদনে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। ইভেন সিট নিয়ে একটা অফারও ছিল, কারণ সবাই মনে করছে যে এই ছাত্রদের দলটা একটা প্যারা হইতে পারে সবার জন্য। সো এদেরকে কোথাও না কোথাও জোটে রাখলে আগামী নির্বাচনে একটা বড় ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে। প্লাস যেহেতু এরা ওয়ান কাইন্ড অফ কিংস পার্টি বলা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আরো কিছু সুবিধা হয়তোবা ভোটের মাঠে প্রচার প্রচারণার ক্ষেত্রে পাওয়া যাবে। সেই আশা থেকে হোক, ক্ষমতাকে পাকাপোক্তই করতে হোক, আমাদের জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদের সাথে যে কমিউনিকেট করা হচ্ছে, এখন ছাত্ররা একটা ভাবে আছে, এক ধরনের রেড কার্ড দেখাইছে কাকে, আপনার বিএনপি এবং জামাত ইসলামকে। দর্শক, আপনার গত 28শে ফেব্রুয়ারি যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে, সাংবাদিকের প্রশ্ন ছিল কালের কণ্ঠের প্রতিবেদন যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা আছে কিনা। জামাতের টিমই তো বলা হয়, আমরা যতদূর জানি এটা জামাতের সাথে জোট বাঁধবে, বা মাঝখানে বিএনপি আবার আলোচনায় ঢুকছে। তো এখন এই ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক আছেন উত্তরাঞ্চলের ব্লুটুথ বয় সার্জিস একটা ভাবে থেকে কথা বলছেন। বিএনপির নেতাকর্মীরা আবার বলতেছে ঠিক আছে ভোটের মাঠে তোরা আয়, দেখ তোদের অবস্থা কি হবে। সার্জিসের বক্তব্য, কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব, এখন পর্যন্ত এরকম কোন পরিকল্পনা আমরা করিনি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো তাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে জোট করব এরকম কোনো পরিকল্পনা করিনি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো তাদের চেষ্টা কি, তাদের বক্তব্য, যেহেতু আমরা পুরো বাংলাদেশে গেড়ে বসা হাসিনা রেজিমের পতন ঘটাতে পারছি, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা 300 আসনেই কাজ করতে পারবো। মানে সেই 300 আসনের থেকে তারা তাদের প্রার্থী দেবে। তারা চাচ্ছে এককভাবে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করা তাদের দরকার নেই। আর জামাতের ইস্যুটা এখানে আলোচনায় আসেনি। তাদের বক্তব্য, আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম 300 আসনেই প্রতিনিধিত্ব করার জন্য 300 জন মানুষ পাবে। তো ধরেন কয়েক জায়গায় পেলাম না, কিন্তু এতেই তো সবকিছু শেষ না, এই পথ চলা শুরু মাত্র। তার বক্তব্য, আমরা যদি সৎ থাকি, আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা যদি ন্যায়ের পথে অটল থাকি, তাহলে আমরা একাই মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পারফেক্ট। একা গেলে তো অবশ্যই ভালো, তারা তাদের অনেক সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে পারবে। ছাত্ররা সম্ভবত ভাবছে যে বড় দলগুলোর সাথে জোট করলে নিজেদের ইচ্ছা অস্তিত্ব অনেক কিছু কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা যায় না। যেমন ধরেন আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির সাথে জোট করছেন, বাট তিনিও চাচ্ছেন যে জোটের বাহিরে তিনি কিছু করবেন। কেন? গত পরশুদিন একটা লাইভে তিনি বলছিলেন বড় দলগুলোর সাথে যদি জোট হয় তখন
তাদের সিদ্ধান্তটাকে মেনে নিতে হয়। ব্যক্তি দল হিসাবে তাদের স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত কার্যকর করা যায় না। তবে ভোটের মাঠের হিসাবটা আলাদা। পার্থ ভাই তিনি একা যদি নির্বাচন করেন তার দল নিয়ে 10টা সিটও পাবেন না, যার কারণে তিনি বিএনপির সাথে জোট বাঁধেন। ছাত্ররা তারা মনে করছে তারা 300 আসনে প্রার্থী দিয়া ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। আপনি কি মনে করেন? তবে জামাতের ইস্যুটা আসে নাই, ফাইনালি যদি বিএনপির সাথে জোট না বাঁধে, বিএনপির সাথে এমনিও বাঁধবে না, আমার ধারণা জামাতের সাথে বাঁধবে, আবার একাও নির্বাচন করতে পারে। তবে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে, ডক্টর ইউনূসের বিষয়ে অনেকে অনেক কথা বলে, অনেকে মন্তব্য প্রকাশ করে। তাদের মন্তব্য থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারি। অন্যদিকে মানে দেশের বিভিন্ন রাজনৈতিক দেশের মধ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, যে নতুন একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের, সেই দলকে নিয়ে অনেক আলোচনা হয়। অন্যদিকে বিএনপি বলেন, জামায়াত বলেন, সকল দলকে নিয়ে অনেক আলোচনা হয়, তাদের অনেক বক্তব্য দেখিয়েছি। গাইজ, মূল যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনারা এই নিউজগুলা দেখে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের পরিস্থিতিগুলা। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।